আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের চ্যানেলে আমরা জমিজমা ও বিবাহ সংক্রান্ত বিভিন্ন আইনি সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে যাদের নাম এখনো পর্যন্ত রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত হয় নাই। জমির মালিকানার সকল কাগজপত্র থাকলেও সর্বশেষ খতিয়ানটি অন্যের নামে হয়েছে বা অন্য কোনো যে কোনো খতিয়ান তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়েছে অথবা সরকারের নামে হয়ে গেছে, সেই সকল ব্যক্তিদের বা জমির মালিকদের করণীয় এই বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব। যাদের নাম খতিয়ানে অন্তর্ভুক্ত হয়নি, জমির মালিকানার সবকিছু ঠিক আছে, এখন এটি যদি আমি দুইটি ভাবে যদি বলি, দুটি উদাহরণ দিয়ে আপনারা বুঝে যাবেন। সর্বপ্রথম উদাহরণ হচ্ছে ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি। তো ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি যদি পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান থাকে, সেই সিএস খতিয়ানের বুনিয়াদে ধারাবাহিকভাবে বংশ পরম্পরায় আজকে যেখানে দাঁড়িয়ে আছে সেইখানে যে ওয়ারিশটি দাঁড়িয়ে আছে সেই ওয়ারিশ পর্যন্ত যদি যে কয়টি খতিয়ান হয়েছে আপনার এলাকায়, প্রত্যেকটি খতিয়ানের মালিকানার চেন যদি সিএস খতিয়ানের সাথে সম্পৃক্ততা থাকে সঠিকভাবে, তাহলে ওই যে সিএস খতিয়ান, এই সিএস খতিয়ান মূলে তিনি মালিক। কিন্তু এর মধ্য থেকে যদি কোনো একটি খতিয়ান ভুল ক্রমে তৃতীয় কোনো ব্যক্তির নামে হয়ে যায়, অথবা এই সম্পত্তি পরিচর্যা পরিচালনা বা এই সম্পত্তি যদি কেউ ব্যবহার না করে, পতিত অবস্থায় পড়ে থাকে, সঠিকভাবে খাজনা না দিয়ে থাকে, সরকার এই সম্পত্তি এক সময় খাস খতিয়ানে নিয়ে যায়। যখন তারা ডকুমেন্টারি দেখতে পায় যে এই ব্যক্তি 10 বছর পর্যন্ত খাজনা দেয় না, অন গ্রাউন্ডে কিন্তু তারা যান না, তারা ওই কাগজপত্র দেখে সম্পত্তি কি করবে, রেড এন্ট্রি করে আপনার ওইখানে সরাসরি খাস খতিয়ানে সম্পত্তিটি নিয়ে গেল। তো এই যে যখন নিয়ে গেল, তখন পরবর্তী যখন আবার জরিপ আসে, তখন এই জরিপকারকরা কি করে, সরকারের নামে জরিপ করে দিচ্ছে। এরকম হয়। আবার অনেক সময় দেখা যায় যে অতীত সম্পত্তি সেখানে একজন দখলদার রাখা হয়েছে, সেই দখলদার জরিপকারকরা যখন আসছে তখন জরিপকারকদের সাথে আঘাত করে সেই সম্পত্তি তার নিজের নামে রেকর্ড করায় নিয়ে গেছে, কিন্তু জমির মালিকের কোনো খবর নেই। জমির মালিক তাকে বিশ্বাস করেছিল, তাকে সেখানে বসাইছিল, এটা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে যায়, সেই সকল সম্পত্তি কোনো ভাই বেরাদার বোন তারা ব্যবহার করে। কিছু কিছু ভাই বেরাদাররা আছে যারা প্রবাসে থাকে, বোনদের বিবাহ হয়েছে, তারা বাড়িতে আসে না, ওই সময় দেখা যায় যে জরিপকারকরা আসলে সেই সম্পত্তি তাদের সাথে আঘাত করে কোনো ভাই বোনদেরকে বঞ্চিত করে দেয়। এরকম ভাবেও কিন্তু এই সম্পত্তি আরেকজনের কাছে চলে যায়। দ্বিতীয় ধাপে হচ্ছে সম্পত্তি ক্রয় করা হয়েছে, সেই সম্পত্তির মালিকানা নিয়ে সম্পত্তি ভোগ দখল করতেছে, কিন্তু জরিপকারকরা যখন আসছে, এই জরিপকারকরা যে কোনো কারণে ওই নতুন মালিকের নামে আহ রেকর্ড খতিয়ানের নাম অন্তর্ভুক্তি না করে সেই সম্পত্তি দেখা গেছে পূর্বের মালিকের নামে রেকর্ড করে দিয়েছে, অথবা বাবা মায়ের মৃত্যুবরণ করার পরে সেই মৃত বাবা মায়ের নামে রেকর্ড হয়েছে, অথবা তৃতীয় কোনো ব্যক্তির নামে রেকর্ড হয়ে গেছে। এই যে রেকর্ড খতিয়ানগুলি হয়ে গেল, এখানে নার্ভাস হওয়ার কিছু নেই, আতঙ্কে থাকারও কিছু নেই। প্রথমে আপনাদেরকে যে বিষয়টি বুঝতে হবে, সে বিষয়টি হচ্ছে মালিকানার চেনটি আপনারা প্রথমে ঠিক করে নেবেন। এক নম্বরে যদি খতিয়ান মূলে মালিক হন, তাহলে ওই সিএস খতিয়ান থেকে আপনি ধরে আসবেন। সিএস খতিয়ান থেকে শেষ পর্যন্ত দেখবেন যে মালিকানার চেন ঠিক আছে। কখনোই এই খতিয়ান মূলে সম্পত্তি হস্তান্তরিত হয় নাই, বেচা বিক্রি হয় নাই, এখানে কোনো দলিল সৃষ্টি হয় নাই, তাহলে খতিয়ান মূলে মালিকানা আপনার ঠিক আছে। যদি একটি খতিয়ান অন্যের নামে হয়ে থাকে, তাহলে আপনাকে কিন্তু ট্রাইব্যুনালে মকদ্দমা করতে হবে। তো ট্রাইব্যুনালে মকদ্দমা করার যদি আপনার সময় না থাকে, সুযোগ না থাকে, ট্রাইব্যুনাল বলতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, তো যদি সেখানে সুযোগ না থাকে, তাহলে আপনি কি করবেন, সরাসরি দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ার দিয়ে মকদ্দমা করবেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে যদি ওয়ারিশ সম্পত্তি হয়, যে ওয়ারিশ সম্পত্তিতে আপনার সম্পত্তি সব কাগজপত্র ঠিক থাকা সত্ত্বে আপনার নামটি তারা তঞ্চকতা করে বাদ দিয়েছে, এটা যদি প্রমাণিত হয়, যে কোনো কারণে ভুলের কারণে হোক, আপনার সত্য বিনষ্ট করার জন্য আপনাকে বঞ্চিত করা হয়েছে, তাহলে আপনি কিন্তু ওয়ারিশ ক্যাম্প সনদ নিয়ে জমির সকল কাগজপত্র নিয়ে আপনি একটি বাটোয়ারা মামলা দিলেই আপনি কিন্তু সম্পত্তি পেয়ে যাবেন। বা সত্য ঘোষণার মামলা দেন, আপনার ওখানে সত্য আছে, আপনি দেবেন। একজন আইনজীবী বুঝবে আপনার কাগজপত্র দেখে কোন মামলাটি দিলে আপনার এই সমস্যাটি সমাধান হবে। আবার আপনার যদি ক্রয় সূত্রে সম্পত্তি হয়ে থাকে, সেই ক্রয় সূত্রে সম্পত্তি যদি পূর্বের মালিকের নামে হয়ে থাকে বা মৃত বাবা মার নামে হয়ে থাকে, তাহলে সেই সম্পত্তিও কিন্তু সর্বপ্রথমে আপনি
এসিল্যান্ড অফিসার অর্থাৎ সহকারী কমিশনার ভূমির ওখানে একটি স্টেপ নিতে পারে। সেটি হচ্ছে যে দি স্টেট একুজিশন টেন্ডেন্সি অ্যাক্ট 1950 এর 144 এর বিধানে ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে যে জরিপ অধিদপ্তর যারা জরিপ কার্য পরিচালনা করেছেন তারা 144 ধারায় কিন্তু করেছেন, কিন্তু 143 ধারায় কিন্তু এটি সংশোধন করে দেওয়ার জন্য প্রত্যেকটি জেলার জেলা প্রশাসকের মাধ্যমে এসিল্যান্ডকে অর্থাৎ সহকারী কমিশনার ভূমিকে নির্দেশ দেওয়া হয়েছে যে এই যে প্রকৃত ভুল বা যথার্থ ভুল এটি তিনি সংশোধন করে দিতে পারেন। এইটা যদি তিনি সংশোধন করে দেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, ভালো, আপনি তারপরে ওটা নিয়ে এসে নামজারি করতে পারেন। আর যদি তিনি করে না দেন, বিভিন্ন ধরনের সমস্যা যদি তিনি ব্যাখ্যা দেন, তাহলে সেই ব্যাখ্যা মোতাবেক আপনাকে দেওয়ানি আদালতে মোকদ্দমা করতে হবে। এই দেওয়ানি আদালতে মোকদ্দমা দেওয়ার পরে যে জাজমেন্টটি চলে আসবে সেই জাজমেন্টের মাধ্যমে আপনি নামজারি করে দিতে পারবেন। এখন আসা যাক যে সম্পত্তি যদি সরকারের কাছে চলে যায়, যদি সরকারের কাছে চলে যায় তাহলেও কিন্তু সেম আপনাকে কিন্তু দেওয়ানি আদালতে মোকদ্দমা দিতে হবে, যেহেতু আপনার সকল কাগজপত্র আছে কিন্তু এই সম্পত্তি সরকারের নামে রেকর্ড হয়ে গেছে, খাস খতিয়ানে চলে গেছে, তারপরে রেকর্ড হয়ে গেছে। তাহলে আপনার একের এক খতিয়ানে চলে গেছে, এই সম্পত্তিটা কিন্তু আপনি ফেরত আনতে পারবেন। কিভাবে আনতে পারবেন? আপনাকে সেম একই ভাবে সরকারের বিরুদ্ধে মোকদ্দমা করতে হবে। একজন আইনজীবীর কাছে যায়, যখন বলবেন যে আমার জমি খাস খতিয়ানে চলে গেছে, আমার এই সকল কাগজপত্র আছে, এই এই বৃত্তান্ত সবকিছু বলবেন, তখন আইনজীবী আপনাকে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত মোতাবেক ডকুমেন্টস গুলি তাকে বুঝাই দিবেন, বুঝাই দেওয়ার পরে তিনি মোকদ্দমা করবেন। তো এই যে মোকদ্দমা যখন করবেন, এই মোকদ্দমার যখন জাজমেন্ট চলে আসবে তখন জাজমেন্টের কপি ডিসি অফিসে চলে যাবে। ডিসি সাহেব তখন কি করবেন? এটা কিন্তু অবমুক্ত করে দেবেন। অবমুক্ত করে দিলে আপনার নামে নামজারি হয়ে যাবে। নামজারি হয়ে গেলে আপনি সবকিছু পাবেন। এই কাগজগুলি নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন, এই ভিডিওটা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি শর্টকাটে যতটুকু আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি, কিন্তু আমার কথা হচ্ছে একটি, যে আপনারা যদি মূল বিষয়টি যদি আপনারা ধরেন, একটি হচ্ছে সিএস খতিয়ান থেকে মালিকানা, আপনারা মালিকানার চেনটি আপনারা হিসেব করে আনবেন, যে যেই খতিয়ানটি বাইরে চলে গেছে আপনারা সেই খতিয়ানের বিরুদ্ধে কিন্তু আপনারা মোকদ্দমা করতে পারবেন সিএস খতিয়ান থেকে। আর যদি আপনার কাছে একটি দলিল থাকে যে আপনার সাব রেজিস্ট্রার অফিস থেকে আপনি একটি দলিল করছেন, এই যে দলিলটা, এই দলিলটা দিয়ে আপনি মালিকানা প্রমাণ করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে ব্যাক সাইডে চলে যেতে হবে, যে আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন সেই দাতা কোন বুনিয়াদে মালিক হয়েছে। দাতা যদি দলিল মূলে মালিক হয়ে থাকে তাহলে দাতার সেই পিঠ দলিল বা বায়া দলিল এবং দাতার দলিলের সাথে খতিয়ানের সম্পৃক্ততা ঠিক আছে কিনা, মালিকানার চেইনটা ঠিক আছে কিনা, এটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আপনি যদি শুধু দলিল নিয়ে মালিকানা চিন্তা করেন, ভুল করবেন। আপনার দলিলের সাথে সব সময় দলিলের সাপোর্টিং পেপার হচ্ছে সরকারের ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে রেকর্ড খতিয়ান করা হয়েছে সেই সিএস খতিয়ান থেকে আপনার দলিল পর্যন্ত মালিকানার চেইন আপনাকে ঠিক রাখতে হবে। যদি কাগজপত্র আপনার সবকিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনি দলিল মূলে আপনি মালিকানা নিয়ে আপনি কিন্তু থাকতে পারেন। তারপরে যে খতিয়ানই হোক না কেন, ওই খতিয়ান কিন্তু বিজ্ঞ আদালতে মোকদ্দমাতে সংশোধন করতে পারেন। এইটা যদি আপনি না করেন তাহলে আপনার এই সম্পত্তি নিয়ে অনেক বিপাকে পড়তে হবে। এই বিষয়, দুটো বিষয় কিন্তু মনে রাখতে হবে। আপনি যেই ভাবেই জমির মালিক হন না কেন, জমির মালিকানার কাগজপত্র আপনি দুটো দিক থেকে আপনি সঠিকভাবে রাখবেন। আর সরকারের নামে যদি রেকর্ড হয়ে থাকে তাও কিন্তু আপনাকে মোকদ্দমায় যে সরকারের কাছে আনতে হবে। একটা কথা মাথায় রাখবেন, সরকারের 1 ইঞ্চি সম্পত্তির জন্য ডিসি সাহেব থেকে শুরু করে অর্থাৎ জেলা প্রশাসক থেকে শুরু করে যত কর্মকর্তা আছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করবে যে এই সম্পত্তি সরকারের না। রায় ঘোষণার পরেও এমনও আছে, মনে করেন যে পরিপত্রের মধ্যে লেখা যে আদালত কর্তৃক রায় ঘোষণার পরেও ডিসি সাহেবের নিয়ন্ত্রণে যে সকল ভূমি কর্মকর্তারা আছেন, সহকারী ভূমি কমিশনার, নায়েব, তহসিলদার, সার্ভেয়ার, সবাইকে নিয়ে সরজমিনে গিয়ে যাচাই বাছাই করে দেখার জন্য বলা হয়েছে যে 1 ইঞ্চি সম্পত্তি যেন সরকারের সম্পত্তি সাধারণ জনগণের নামে ভুল সিদ্ধান্তে চলে না যায়। এই বিষয়টার জন্যই কিন্তু অবমুক্তির জন্য আদালতের জাজমেন্ট নিয়ে অবমুক্তির জন্য আবার কিন্তু প্রেয়ার করতে হয়। তো এই বিষয়গুলির জন্য অনেকেই প্রশ্ন করেন যে সম্পত্তি নিয়ে মামলা করলে, রেকর্ড সংশোধনের মামলা করলে অনেক দিন চলে যায়। দেখুন, এখন আর অনেক দিন যায় না, এখন অনেকটাই সহজ হয়ে গেছে, অনেক কাছে চলে আসছে। আগে যুগ যুগ চলে যেত, দেখা গেছে 20 বছর, 30 বছর, 40 বছর চলে যেত। এখন কিন্তু ওই বিষয়টা এখন হয় না, কারণ এখন অনেকটা কাছাই চলে আসছে, যে সময় অনেকটা কম লাগে।
একটি রেকর্ড সংশোধনের মামলা দিলে এখন 5-6 বছরের মধ্যেই এই রেকর্ড সংশোধন হয়ে যায়, যেটা মনে করেন জটিল। এবং জারি মামলা করা লাগবে না, সরকার আরো একটি পরিপত্র জারি করেছে, তারপরে নোটিশ আপনার অনলাইনে চলে যাবে, এরকম অনেক তথ্য দিয়েছে সরকার পরিপত্র এবং প্রজ্ঞাপনের মাধ্যমে। সেজন্যই আশা করা যায় যে অল্প সময়ের মধ্যে আপনার এই সম্পত্তি আপনার কাছে চলে আসবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।